গাড়িতে অরিন আর সাদিয়া বসে আছে। আদি গিয়েই বলল, সবাই রেডি? তাহলে এখন যাওয়া যাক। সাথে সাথে আদিবা উল্টো ঘুরে হাঁটা দিল। পিছন থেকে আদি বলে উঠল, তাহলে কি ধরে নেব আপনি আমাদের বিয়েটা মেনে নিতে পারছেন না? আদিবা ভুরু কুঁচকে তাকালো। মানে কি? আপনার হিংসা হচ্ছে তাই মার্কেটিংয়ে যেতে চাইছেন না? আদিবা আদির দিকে চোখ গরম করে একবার তাকে ধমকে বলে উঠল, সাদিয়া সামনে গিয়ে বস বলেই গাড়ির দরজা খুলে পিছনে বসে পড়ল। আদির বাচ্চা, আজ তোর শপিং করার শখ আমি মেটাবো, মনে মনে বলল। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে। ঢুকতে ঢুকতে আদি বলল, সাদিয়া, যা যা পছন্দ হবে সব নিবি। সাদিয়া মাথা নেড়ে ভেতরে গেল। সাদিয়া ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে। আদি সবাইকে শপিং করতে বলেছে, তাই অরিন আর জুইও ঘুরে ঘুরে সব দেখছে। শুধু আদিবা দাঁড়িয়ে আছে। শালিকা যান, আপনিও কিছু কিনুন, আমার একমাত্র বড় শালি বলে কথা। আদিবা আদির কথাকে গুরুত্ব দিল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মধ্যেই সাদিয়া বলল, তার সব পছন্দ করা হয়ে গিয়েছে। আদি বিল দিতে যাবে, তার মধ্যে আদিবা গিয়ে সাদিয়ার হাত ধরে অলংকারের সেকশনে নিয়ে গেল। বোকার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন? বিদেশ ফিরত ছেলেকে বিয়ে করছিস, অলংকার না নিলে হয়? আঙ্কেল এক্সপেন্সিভ, 2 সেট ব্রাইডাল সেট দিন তো। দোকানদার এগিয়ে দিতেই সাদিয়া বলে উঠল, আপু কি করছে এগুলো? তো অনেক দাম। আদিবা আদির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, তাতে কি? তোর বর অনেক বড় লোক মানুষ, তাছাড়া শপিংয়ে বড় বোনকে নিয়ে এসেছে, একটু খরচ তো করতেই হবে। বড় বোন তো ছোট বোনকে ঠকতে দিবে না। আদিবার পাল্লায় পড়ে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হলো, কারণ সে সাদিয়ার পছন্দের সব কিছু কিনতে দেয়নি, সব নিজের পছন্দে কিনেছে আর সব কিছুই দামি দামি নিয়েছে। শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো। না, এত টাকা নষ্ট করেও আদিকে শাস্তি দেয়া গেল না, কিন্তু সে নানান রকম পরিকল্পনা করতে লাগলো কিভাবে আদিকে শিক্ষা দেওয়া যায়। সকাল 9টার কাছাকাছি হবে। আদি শাওয়ার নিয়ে রুমে ঢুকে ভ্যাবাচাকা খেলো। চুল মুছা বাদ দিয়ে সে হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আদিবাকে দেখে আদিত্য থমকে দাঁড়ালো। মনে প্রশ্ন জাগলো, সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে? আদিবার তো তার ঘরে আসার কথা না, এসেছে তো এসেছে, আবার সাজগোজ করছে। আদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদিবার এতটা সাহস কি করে হলো? এতই সাজগোজই করছে। আদিবার এতটা সাহস কি করে হলো? এত সাজগোজই বা করেছে কেন? দুধে আলতা গায়ে, লাল টুকটুকে শাড়ি, ঘন পাপড়িতে ঢাকা চোখ, কাজল রেখার অপরূপ মায়া ছড়াচ্ছে। ভেজা চুল পিঠে জুড়ে ছড়িয়ে আদিবার সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলেছে। হাত ভর্তি কাঁচের চুড়ি রিনিঝিনি আওয়াজে সারা ঘরময় আদিবার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তবে কি এটা সত্যি? আদি অবাক নয়নে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবা কি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে। আদিত্যর অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আদিবা। চুরির রিনিঝিনির সাথে সে হাসির শব্দ অপূর্ব শোনালো। আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আদিকে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তুই হঠাৎ। কথা শেষ করার আগেই আদিবা জবাব দিল, আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? আদিবা আদির দিকে ঘুরে তাকে মিষ্টি হাসল। আমাকে কেমন লাগছে? আদি ভুরু কুঁচকালো। কেমন লাগছে সেটা পরের বিষয়, হঠাৎ এমন লাগানোর কারণ কি? আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই। আদিবা কখনো আদির চোখে চোখ রেখে কথা বলেছে বলে আদির মনে পড়ে না, তবে আজ কি করে বলবে? আদির ধারণা বদলে দিয়ে আদিবা বলে উঠল, আসলে কি বলুন তো, আমি তো সাদিয়ার বড় বোন। এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে, তখন আমার আর বিয়ে হবে না, তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নিব। আদিবার কথায় প্রচণ্ড রেগে গেল আদি। রাগী চোখে তাকে বলল, এসবের মানে কি? কাকে বিয়ে করবি তুই? আহা, চাপ নিবেন না, আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না।
আমি পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল ম্যাট্রিমনি সাইট থেকে কয়েকজন পাত্র দেখেছি, আজ একজনের সাথে মিট করতে যাচ্ছি, সেজন্য আপনার কাছে এসেছিলাম। আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ। মানে কি, কোথায় যাবি তুই? কেন, রেস্টুরেন্টে। এত সাজগোজ করলাম কি এমনি এমনি? একটা ছেলের সাথে কথা হয়েছে, বলেছে আজ মিট করতে, আগে আমরা কথা বলবো, তারপর সব ঠিক থাকলে গার্জিয়ান নিয়ে বাসায় আসবে। ওই যে ইংরেজিতে বলে ব্লাইন্ড ডেট। আদিবার কথা শেষ হওয়ার আগেই চেঁচি উঠল, আদিবা। আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই, কারণ সে ভয় পর বদলে গো বাচ্চারা মুখ করে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তবুও রাগ করবেন না প্লিজ। আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। রাগে কটমট করে বলে উঠল, কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? কেন, মা চাচা চাচি সবার অনুমতি নিয়েছি তো। আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না, কিন্তু আমি তো পড়াশোনা করিনি, তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায় নেই। তার মধ্যে ছোট বোনের আগে বিয়ে হয়, আমার আর বিয়ে হবে না, তাহলে সারা জীবন আপনাদের আর সাদিয়ার ঘাড়ের ওপর বসে খেতে হবে। আমি সেটা চাই না। যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তা করতাম না, এখন চিন্তা করতে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগে, মানে এই সপ্তাহে আমি বিয়ে করব। চাচা চাচি মা সবাই তাতে রাজি। বাহ, ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি। তার মানে তুই পড়াশোনা করিসনি, এই নিয়ে তোর কোনো আফসোস নেই, তাই তো? একদমই না, সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না। তাছাড়া আমি একেবারেই পড়াশোনা করিনি এমন তো না, মাধ্যমিক পাশ করেছি, তাও রেজাল্ট ভালো করে। আর এদেশের বেশিরভাগ ছেলেই চায় বউ একটু অল্প শিক্ষিত হবে, কথাবার্তা কম বলবে, সংসারের কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে। সেদিক থেকে আমি একদম ঠিক আছি, বাসার সব কাজ পারি, কথাবার্তা কম বলি, আর বাচ্চাদের পড়াশোনার মতো যোগ্যতা আমার আছে, তাই না? তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাছাড়া দেখতে একেবারে খারাপ নই। রূপের অহংকার করছিস? রূপ থাকলে বিয়ে হয়ে যায়? কেন, আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না? ও, আপনার তো আমার মনে হবেই, আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয়। চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব, যার কাছে আমাকে ছোট মনে হবে। আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তাতে কিন্তু না, এখনো 22 পা দেয়নি, এটাই বিয়ের পারফেক্ট বয়স। এই ধরুন 27 বা 28 বছরের কোনো ছেলেকে বিয়ে করব, এর চেয়ে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত না। এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না। 25-এর নিচের ছেলেরা তুলনামূলক রাগী আর জেদি হয়, নিজের ভুল সহজে বুঝতে পারে না, এদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই। মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় কেয়ারিং একটা হাজব্যান্ড বেপরোয়া বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলবে এমন ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ। তাই 25-এর নিচের ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছি। জানেন তো, ম্যাট্রিমনিতে নিজের পছন্দ মতো পাত্র খোঁজা যায়। তুই কি কথাগুলো আমাকে বললি? না, তবে কেউ যদি নিজেকে বেপরোয়া জেদি বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলতে লারে এমন ভাবে, তাহলে আমার কি করার আছে বলো? আদি দাঁতে দাঁত চেপে বলল, একটু বেশি পকপক করছিস না? একদমই না, আমি শুধু মনের কথাগুলো বললাম। এই বাসায় বাবা মা কাকিমা ছাড়াও তো আর অভিভাবক আছে, তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না। কে বলুন তো? ও, আপনার কথা বলছেন? কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না। আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতাম, কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়ে দিয়েছেন। মুখ ভরে শালিকা শালিকা বলেন। শালিকার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামাইয়ের নেই, তাই না? আদিবা, তুই আমার ধৈর্যের লিমিট জানিস, এর বেশি নিতে পারবো না। তাই মার খাওয়ার আগে সাজগোজ মুছে নিজের ঘরে যা। কিন্তু মারবেন কেন? কি ভুল বলেছি আমি? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। আদিবা আর কিছু না বলে হন হন করে হেঁটে দরজার বাইরে গিয়ে দরজা লক করে দিল। আদি রেগে চেঁচিয়ে বলে উঠল, দরজা বন্ধ করলি কেন? আমি বাইরে যাব, কিন্তু আপনার যে চরিত্র, আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম। আদিবা, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম, আমাকে রাগাস না, দরজা খোল। আদির চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো। আর অবাক হলো আদিবার মা। এগিয়ে এসে বললেন, এসব তুই কি করছিস আদিবা? মা, ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখতো
তখন তো তোমরা কেউ ওকে প্রশ্ন করতে না, আজ করছো কেন? এইটুকু সময় আটকে থাকলে কিছু হবে না, আমি বের হওয়ার পর খুলে দিও। আদি ঘরের ভিতর থেকে আবারও গর্জন করে উঠল, তুই কোথাও যাবি না আদিবা? কি ভেবেছিস তোকে ফিরতে হবে না? তখন কে বাঁচাবে তোকে? আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুললে দরজা ভাঙবো, তারপর তোর কি অবস্থা করব জানিস নিশ্চয়ই। আদিবা কিছু না বলে দরজা খুলে দিল। আদির আগে গজগজ করতে করতে বাইরে আসলো। চুপচাপ নিজের ঘরে যা, না হলে পা দুটো ভেঙে ঘরে ফেলে রাখবো। কিন্তু কেন? কি অন্যায় করেছি আমি? আমার বিয়ে না হলে আপনাদেরই তো ক্ষতি, সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে। তাছাড়া আমি তো আপনাদের বিয়েতে আপত্তি জানাইনি, আপনি জানাচ্ছেন কেন? আদি উত্তর দেওয়ার আগে আদির বাবা বললেন, আদিবা তো ঠিকই বলেছে। আদি, তুই সাদিয়াকে বিয়ে করবি, শপিংও করে ফেলেছিস, তাহলে এখন আদিবার সাথে এমন করার মানে কি? আপত্তি জানাচ্ছি না, আমি কিছুই করছি না। যা, গাড়িতে যা, আমি চেঞ্জ করে আসছি। না লাগবে না, আপনার যেতে হবে না, একটু আগেই তো বলছিলি যেন ড্রপ করে দেই। এখন আপত্তি করছিস কেন? আপনি ওখানে গেলে ঝামেলা করবেন, তাই যেতে হবে না। ঝামেলা করব না, নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই। তোর প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই, তাই তোর বিয়েতে আমার আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তবে প্রমিস করুন, যাই ঘটে যাক আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না। করব না, কথা দিলাম। ঠিক আছে, আসুন তাহলে, আমি যাচ্ছি। 2 দিনের মেয়ে, আমাকে কথা শোনাস, শর্ত দিস? আজ তোকে আমি দেখে নেব, মনে মনে কথাটা বলল আদি। আদিবা গাড়িতে যেতে যেতে আদিত্য আসলো। আদি ড্রাইভ করবে, তাই সামনে বসে আছে। আদিবা গিয়ে পিছনে বসতে আদি চেঁচিয়ে উঠল, আমি কি তোর ড্রাইভার? পিছনে কি সামনে আয়। আদিবা কথা না বাড়িয়ে এসে বসলো। আদিবার মন মেজাজ বেশ ফুরফুরে, মুখ থেকে হাসি যেন সরছেই না। তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে, মুখ কালো করে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে আদিবাকে দেখছে। আদিবা হঠাৎ বলে উঠল, আমাকে কি খুব সুন্দর লাগছে? আদিত্য রাগী চোখে তাকালো। সবসময় রেগে থাকেন কেন? ড্রাইভ বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন, তাই তো বললাম। তুই দেখতে খুবই জঘন্য, বুঝেছিস? আমি তোকে দেখছি না, এমনি তাকিয়েছিলাম। ও তাই নাকি? তাহলে মনে হয় আরও একটু লিপস্টিক দিতে হবে বলে ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মিরর দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো। রাগে আদির মাথা ফেটে যাচ্ছে, তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হুট করে তাল সামলাতে না পেরে লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেল। আদিবা রাগে চোখ বড় বড় করে তাকালো। আদির মুখে দুষ্টু হাসি দেখে আরও খেপে গেল আদিবা। সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদির সাদা শার্টে লিপস্টিক মুছে দিল। কি করলি এটা? বেশ করেছি। আপনি আমার লিপস্টিক নষ্ট করলেন কেন? মাথা মোটা কোথাকার। এখন তুই যখন তোর ম্যাট্রিমনি বফের সামনে যাবি, তোর ঠোঁটের অবস্থা আর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে। আপনি এটা তো ইচ্ছে করে করেছেন, তাই না? আরে বোকার মতো কান্না জুড়েছিস কেন? আমি তো এমনি বলেছি, দুনিয়ার মানুষ তোর মতো বোকা না। আমার বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দেব। আমার বিয়ে। নির্লজ্জে বেহায়া মেয়ে, বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে। মরবই তো। আমার বুঝি বিয়ে করতে ইচ্ছে করে না? কর না কর, একটা কেন, একসাথে কয়েকটা করে ফেল। আদিবা চোখ মুছতে মুছতে বলল, আপনি আমার বিয়েতে কি গিফট করবেন? প্রশ্নটা করতে দেরি হলো, আদির উত্তর দিতে দেরি হলো না, ফটাফট বলে দিল, আচারের বয়াম। আচার? কিন্তু কেন? আচার দিয়ে আমি কি করব? বিয়ে হোক তারপর বুঝবি। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরের নামকরা রেস্টুরেন্টের সামনে। আদিবা নেমে বলল, শাড়ির কঞ্চি ঠিক করে দিন। আদি এদিক ওদিক তাকে বোঝার চেষ্টা করলো। আদিবা কথাটা কাকে বলেছে? এদিক ওদিক কি দেখেন, আপনাকেই বলেছি। শালির বিয়েতে কিছু দায়িত্ব তো পালন করতে হবে, তাই না? শাড়ি এলোমেলো থাকলে বিয়ে ভেঙে যায় যদি। তাই বলে আমি আদিত্য চৌধুরী এখন কারো শাড়ির কুঁচি ঠিক করব? কেন? ঠিক করে দিলে কি হাতে ফসকা পড়বে? তাড়াতাড়ি ঠিক করো, না হলে কান্না জুড়ব কিন্তু। আজব তো। থাম দিচ্ছি। তবে এমন অদ্ভুত আওয়াজ করিস না, চোখ দিয়ে পানি বের হয় না, এটা কেমন কান্না খোদা জানে। বেশি কথা না বলে কুচি ঠিক করুন। আদি বাধ্য হয়ে নিচে বসল। উফ, হচ্ছে না, সুন্দর করে করুন না। তবে রে দাঁড়া। আদি উঠে দাঁড়াতে আদিবা দৌড় দিল। আরে ইডিয়েট, আসতে যা। যে ছেলে দেখা করতে এসেছে তোকে এই অবস্থায় দেখলে ভাববে মেয়ের সাথে নয় ঘোড়ার সাথে মিট করতে এসেছে। চুপ করবেন আপনি?
পাত্রীপক্ষে নিজেই এমন বললে পাত্রপক্ষ কখনো পছন্দ করবে? আদিবা আদি কথা বলতে বলতে একটা ছেলে এগিয়ে এসে বলল, আদিবা তাই না? আদিবা তাকে বললাম, মিস্টার শাওন তাই না? হ্যাঁ আসুন, আমি টেবিল বুক করে রেখেছি, আপনি যান, আসছি। ছেলেটি সামনে সামনে হাঁটছে, আদিবা আদি পিছন পিছন। আদিবা ফিস করে আবারও আদিকে সাবধান করলো যেন উল্টাপাল্টা কিছু না বলে। টেবিলে আদি আর শাওন সামনাসামনি বসে আছে, আর আদি আদিবার পাশের সিটে। ওনাকে তো ঠিক চিনলাম না। আদি হাত বাড়িয়ে বলল, আদি। নাম শুনে নিশ্চয়ই বুঝেছেন ওর কাছের কেউ। শাওন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। আদিবা আদির হাত টেনে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, এত ঘুরিয়ে কথা বলতে হয়? উনি আবার বড় চাচার ছেলে। ও আচ্ছা, এবার বলুন আপনার কি জানার আছে? আর তেমন কিছু না, কি আবার জানার থাকবে? আদিবার আগে আদি উত্তর দিল, অনেক কিছু জানার আছে, যেমন আদিবার মাথায় গোবর ছাড়া কিছু নেই, ও ভালো করে পারে না, অতএব ওকে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে। দ্বিতীয়ত, ও রান্না করতে পারে ঠিকই, কিন্তু মুখে দেওয়া যায় না। তৃতীয়ত, ও দেখতে একেবারেই ভালো না, এখানে আসার আগে 3 ঘন্টা ধরে মেকআপ করেছে। চতুর্থত, সারাদিন এত ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে। আদির কথায় আদিবা আর শাওন দুজনে অবাক হয়ে আদির দিকে তাকালো। আদিবা ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলল, কিছু মনে করবে না ভাইয়া, আপনার সাথে মজা করছেন। উনি কি আমার দুলাভাই হন যে মজা করব? যাই হোক ভাইয়া, এই বিয়ে হচ্ছে না, আপনাকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বিয়ের আগেই মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে, সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না। এই চল বলে আদিবার হাত ধরলো আদি। উফ ভাইয়া, কি করছো তুমি? কিন্তু প্রমিস করেছিলে উল্টাপাল্টা কিছু করবে না। করিনি তো। উল্টাপাল্টা কিছু করব না বলেই মুখে কথা বলছি। উল্টাপাল্টা করার হলে তো তোকে এতক্ষণে কানে কপালে থাপড়িয়ে বাসায় নিয়ে যেতাম। ভদ্রমেয়েরা পাত্রী দেখাতে রেস্টুরেন্টে আসে? চুপচাপ বাসার রাস্তা মাপ, দেরি করা তো দূর, পিছন ঘুরে তাকালে এমন বার মারবো নিজের নাম ভুলে যাবি। আর তুই তাকিয়ে কি দেখছিস? বের হয় এখান থেকে। আমার বোনকে রেস্টুরেন্টে ডাকিস? সাহস তো কম না। আদিবার কোথায় বিয়ে হবে সেটা ও না, আমরা বড়রা ঠিক করবো, বুঝেছিস? আপনি জানেন আপনার মাথায় যে সমস্যা আছে? আদি শুনে না শোনার ভান করে উত্তর দিল না, তবে আদিবা থেমে নেই, নিজ মনে আদিকে কথা শুনিয়ে যাচ্ছে। আদি তাতে কোনো পাত্তা না দিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় নিয়ে ফিরল। বাসায় ঢুকে আদিবা আবারও চেঁচিয়ে উঠল, কখন থেকে এত কথা বলে যাচ্ছে, আপনার কানে যাচ্ছে না? যাবে না কেন? তুই বলছিস, আমিও শুনছি, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। উত্তর তো দিতেই হবে। আপনি বিয়েটা ভেঙে দিলেন কেন? ভদ্রবাড়ির মেয়েরা রেস্টুরেন্টে বউ দেখাতে যায় না। বিদেশ ফেরত শিক্ষিত একজন ছেলের কাছ থেকে এমনটা আশা করা যায় না। যুগ পাল্টেছে, এখন এভাবেই বিয়ে হয়। আমাদের বাড়িতে হবে না, চুপচাপ নিজের ঘরে যা। সরাসরি বলুন না আপনার হিংসে হচ্ছে, জেলাস ফিল করছেন। তোর বিয়ে হবে জন্য আমি জেলাস ফিল করব কেন? সাদিয়া কি তোর চেয়ে খারাপ দেখতে? আমি মুখে যা বলেছি মনেও তাই। তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং বাড়ির সমান বাঁচাতে এমনটা করেছি। আদির কথায় আদিবার মন খারাপ হলো, তার কথা না বাড়াতে চাইল না। আদি আবার বলল, তোর যেহেতু বিয়ে করার এত ইচ্ছে হয়েছে, তখন সভ্য নম্র ভদ্রভাবে বিয়ে করবি। ম্যাট্রিমনি থেকে আজ বিয়ে করবি, কাল দেখবি ছেলে আগেই 3টে বিয়ে করে বসে আছে। বড় ভাই হয়ে এটা তো মেনে নিতে পারি না। তার মানে আপনি এখনো বলবেন না আমি বিয়ে করতে চান মনে মনে, নাকি সত্যি সত্যি আমি বিয়ে করতে চান? এই যে ভালোবাসা, এই পুরোটাই অভিনয়। আপনি আসলে আমায় ভালোবাসেন না। ভালো যদি বাসবেন, এখনো কেন বলছেন না? না, আমাকে জানতেই হবে আপনার মনে আমি সত্যি আছি নাকি নেই। আদিবা কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। সারাদিনে আর আদির সাথে দেখা হয়নি আদিবার, কারণ আদি নিজের ঘর থেকে সারাদিন বের হয়নি। আশ্চর্য বিষয়, আদি আজ একবারও আদিবাকে ডাকেনি। আদির হুট করে বদলে যাওয়াটা আদির ভালো লাগলো না। অজানা কারণেই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আদি প্রতিদিন সন্ধ্যাবেলায় কফি খায়। এবার অন্তত আদিবাকে ডাকবে সেই আশায় আগে কফি বানিয়ে রেখে দিল। সন্ধ্যা 6টা হবে। আদি নিজের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। আদিবা কফির মগ হাতে এগিয়ে গিয়ে দাঁড়াতে আদিবাকে দেখো না দেখার ভান করে ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, সাদিয়া, আমাকে কফি দিয়ে যা তো।
আদিবা অবাক হয়ে বলল, প্রতিদিন তো আমি কফি দিই। আর দিতে হবে না, এখন থেকে আমার সব কাজ সাদিয়াই করবে। যাই হোক, তোকে একটু পর দেখতে আসবে, রেডি হয় নে। আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, দেখতে আসবে মানে? আমার পরিচিত এক সিনিয়র ভাই পাত্রী খুঁজছে, আমি তোর কথা বলায় বললেন দেখতে আসবেন। আপনি? আমতা আমতা করার মানে কি? আপনি সত্যি আমার বিয়ে দিতে চান? অবশ্যই, তোর বিয়ে না হলে তো আমাদেরটাও হবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিতে হবে। এখন এত কথা না বলে রেডি হয়ে গিয়ে। আদিবা যাচ্ছে না দেখে আদি জুইকে ডেকে বলল, ওকে একটু সাজিয়ে দে তো জুই। শাড়ির দরকার নেই, জামা পরে মাথায় ওড়না দিলেই হবে। সাজিয়ে দিব বলতে বুঝিনি ভাইয়া, পাত্রী দেখতে আসছে তাই সাজিয়ে দিবি। কিন্তু ভাইয়া। আদি জুইকে কথা শেষ করতে দিল না, অযথাই ধমকে বলে উঠলাম, তোরা সবাই দেখছি বেয়াদব হয়ে গিয়েছিস। এক কথা আমি দুবার বলি না, এক্ষুনি আদিবাকে নিয়ে যা, তা না হলে আজ সবার কপালে দুঃখ আছে। আদিবা কিছু বলার সুযোগ পেল না। আদি কি করতে চাইছে আদিবা বুঝল না। জুই তাকে সাজাতে সাজাতে আদির কণ্ঠে ভেসে আসলো, জুই পাত্রপক্ষ এসেছে। আদিবা কিছুই বুঝতে পারছে না, কিন্তু নিচে এসে দেখলো জমজমাট অবস্থা, টেবিল ভর্তি নাস্তা, ফলমূল। এক পাশে বসে আছে আদি সহ বাড়ির বড়রা, অন্য পাশে দুইজন অপরিচিত ছেলে এবং একজন ভদ্রমহিলা। আদিবাকে জুই নিয়ে আসতে আদি উঠে গিয়ে আদিবাকে এগিয়ে আনলো, নিজের পাশের সোফায় বসে বলতে শুরু করলো, নিজের বোন বলে বলছি না। আদিবা যে দেখতে সুন্দরী তা কিন্তু না, ওর আচার ব্যবহারও খুব ভালো। সারাদিন বকা দিল, টু শব্দ করে না, রান্না বান্না বাসার সব কাজ পারে। আদিয়াস হঠাৎ আদিবার প্রশংসা করছে, ব্যাপারে কারোরই হজম হলো না। এক অপরের মুখে দেখা দেখি করছিল। ঠিক তখনই আদি বলে উঠলাম, আশা করছি ওকে আপনাদের ভালো লেগেছে। ভাইয়া, আপনি চাইলে আদিবার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। বিয়ের আগে দুজনের মাঝে ভালো বন্ডিং হওয়া জরুরি। আদিবা ওনাকে নিয়ে তোর ঘরে যা। আদিবা এবারও কিছু বলতে পারল না। আদি জোর করে আদিবাকে উপরে পাঠিয়ে দিল। আদিবা আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। আদিকে সে একটু জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু আদি যে সত্যি সত্যি বিয়ের আয়োজন করে বসবে কে জানতো। আদিবা কিছু বলছে না দেখে পাশের ছেলেটি বলল, আমি আশিক, আপনার কথা আদি যতটা বলেছিল আপনি তার চেয়ে অনেক বেশি সুন্দরী। আমার এই বিয়েতে কোনো অমত নেই। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আদিবা উত্তর দিতে পারল না, চোখে জল ভরে আসলো। আদিবা মাথায় নিচু করে জবাব দিল, ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। বলে আদিবা কেঁদে দিল আর দৌড়ে নিজের ঘরে চলে গেল। আদিবার বিয়ে ভেঙে গিয়েছে। পাত্রপক্ষ বলেছে আদিবাকে পছন্দ হয়নি, তবে এর পিছনে যে আদিবার হাত ছিল সেটা বলেনি, কারণ আদিবা পাত্র মানে আশিককে অনুরোধ করেছিল। সেজন্য সবাইকে বলে আদিবাকে তার পছন্দ হয়নি। সবাইকে তার ভালোবাসার কথা যেন না জানায়। আশিক মানবিক কারণে আদিবার অনুরোধ রেখেছে, সে বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু কারণ জানায়নি কাউকে। আদিবার বিয়ে ভেঙে গেলেও তার মন বেজায় খারাপ। আদি কি করে তার বিয়ের আয়োজন করতে পারল? তার মানে সে আদিবাকে সত্যি আর পছন্দ করে না, ভালোবাসে না। সে নিজের মন থেকে আদিবাকে একবারই বের করে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। তা না হলে আর যাই হোক, আদিবাকে সেজে গুজে অন্য ছেলের সামনে বসতে দিত না, মিথ্যে অভিনয়ের জন্য হলেও দিত না। আদি বরাবরই রক্সটা আদিবার দিকে কেউ তাকাবে সেটা মানতে পারে না, অথচ আজ নিজে একা ঘরে একটা ছেলের সাথে পাঠিয়ে দিল। আদির হঠাৎ পরিবর্তন আদিবার মনে দাগ কাটল। সেও নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আদির সাথে কথা বলা তো দূর, মুখ দেখা দেখেও বন্ধ করে দিয়েছে। নিজের ঘর থেকে একেবারেই বের হচ্ছে না আদিবা দরজা বন্ধ করে নিচের ঘরে শুয়েছিল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। আদিবার ধারণা এটা আদির কাজ, তাই সাড়া দেওয়ার প্রয়োজন মনে করল না। আবারও ঠকঠক শব্দ ভেসে আসলো, সাথে আদিবার মায়ের গলা। আদিবা, দরজাটা একবার খুলতো। আদিবা বিরক্ত হলেও মায়ের গলার আওয়াজ শুনে এগিয়ে গিয়ে দরজা খুলল। সাথে সাথে দরজা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আদি সেটা ধরে দিল না, তার আগে হাত দিয়ে আটকে ধরল। কি চাই? আপনারা এখানে কি করছেন? সরুন, দরজাটা লক করব। ন্যাকামি দেখার সময় আমার নেই, ভাবিস না তোর ঢং দেখতে এসেছি। কাকিমা নিয়ে এসেছে তাই এসেছি। আদিবা কিছু বলতে যাবে তার আগে তার মা বলে উঠলাম, আদি ঠিকই বলেছে, ভিতরে চল, তোর সাথে কিছু কথা আছে।
আদিবা আপত্তি করতে চেয়েছিল, কিন্তু আদি আর আপত্তি কিংবা সম্মতির জন্য অপেক্ষা করলো না। আদিবাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে টেবিলের পাশ থেকে চেয়ার টেনে বসল। আদিবার মা ও সাদিয়াও তার পিছু পিছু এসে বিছানায় বসেছে। আদিবা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, মা, আমার সাথে তোমাদের কি এমন দরকার বলো তো, যে সবাই দলে বলে এসেছ? আসলে মানে আদি বলছিল। শাহানা বেগমকে থামিয়ে দিয়ে আদি বলে উঠল, কাকিমা, তুমি আমতা আমতা করছো কেন? যাই হোক, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। আদিবা, রেডি হওয়া, বাইরে যেতে হবে। আদিবা ভুরু কুঁচকে তাকালো আদির দিকে। কি ব্যাপার, বাইরে কেন? তুই চাচার বড় মেয়ে, তাই তোর কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করার জন্য। যা বলা সরাসরি বলুন, ঘুরিয়ে ফিরে কথা আমার ভালো লাগে না। ছোট চাচা আমাদের ছেড়ে চলে গেছেন অনেক বছর আগে। বাবার শরীরও তেমন ভালো না, তাই অফিসে দৌড়ঝাঁপ করা তার পক্ষে সম্ভব না। আমি আবার বিদেশ গেলে কবে ফিরবো জানি না, তাই কাকিমা চাচ্ছিল ছোট চাচার সম্পত্তির বন্টনটা করে ফেলতে। মানে বিয়ের পরে কে কেমন আচরণ করবে বলা তো যায় না, তাই ঝামেলা হওয়ার আগে কাকিয়ার অংশ কাকিয়াকে আর সাদির অংশ সাদিয়াকে বুঝিয়ে দিতে চাই। আদির কথায় ভীষণ অবাক হচ্ছে আদিবা। সময় কি মানুষকে এতটাই বদলে দিতে পারে? আদিবা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার মনে হচ্ছে আমি বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? এত ইমোশনাল হওয়ার মতো কিছু তো বলিনি, কেঁদে দিচ্ছিস কেন? আমি তো একবারও বলিনি আমার সম্পত্তি লাগবে, আপনাদের যার যা নেওয়ার নিয়ে নিন। মুখে মুখে এমন সবাই বলে। যাই হোক, তোকে ঠকানোর কোনো ইচ্ছে আমাদের নেই। রেডি হয়ে রেজিস্ট্রি অফিসে যেতে হবে, কিছু সই আর ছবি লাগবে। আমার ভাগের দরকার নেই, আপনারা পুরোটাই নিয়ে নিন। তোর ভাগ না লাগলেও তোর বিয়ের জন্য টাকার দরকার, আর টাকার জন্য সম্পত্তি দরকার। তাছাড়া তুই মুখে বললে তো আর সম্পত্তি নেওয়া যাবে না। আগে সবার ভাগেরটা সবাই বুঝে পাক, তারপর তোরটা তুই যাকে খুশি দিয়ে দিস। নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয় বলে আদি চলে গেল। আদিবার কিছু বলতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে তার। সে ছলছল চোখে তাকালো মায়ের দিকে। এসবের কি দরকার ছিল মা? আমাকে এভাবে আলাদা না করলেও পারতে। হতে পারে আমি কম শিক্ষিত, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তাই বলে বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? আদিবা, এসব আমাদের সিদ্ধান্ত না, আদি চাইছে। আদি 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 সব কিছুতে আদি। আমার সব সিদ্ধান্ত ভাইয়া কেন নিবে? কেন মা, তোমরা সবসময় কেন ওর কথাকে গুরুত্ব দাও? এই বিষয়ে আপত্তি জানানোর সুযোগ নেই আমাদের আদিবা। তোদের নিজের ভাই মানে আমার ছেলে সন্তান নেই? সেই হিসাব আদি তোর বাবার সম্পত্তির ভাগ পায়। ও যদি ওর ভাগ নিতে চায়, আমরা মানা করি কি করে? উনি এতটা নিচে নামতে পারলেন? এতই টাকার প্রয়োজন ওনার? এই নিয়ে কথা বাড়াস না দিবা। আজ হোক কাল হোক সম্পত্তির ভাগ হবেই। এখন তুই আপত্তি করলে তোর চাচা ভাববেন আমরা লুভি, আদির ভাগ দিতে চাচ্ছি না। আদিবা আর কিছু বলল না, মনে একরাশ অভিমান নিয়ে বাধ্য হয়েই রেডি হয়ে নিল। আদিবা নিচে আসতে আদি উঠে দাঁড়ালো। আদির বাবা বললেন, সব কাগজপত্র নিয়েছিস? আদিবা বলল, কোন কাগজ চাচা? তোর সাদিয়ার, তোর মায়ের আইডি কার্ড, ছবিও লাগবে। আমি তো কিছুই নেইনি, ভাইয়া কিছু বলেনি। যাই হোক ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি কাগজগুলো নিয়ে আসছি। সাথে সাথে আদি বলে উঠল, লাগবে না, কাগজপত্রের প্রয়োজন নেই, তুই গেলেই হবে, আয় বলে আদি আদিবার হাত ধরে হাঁটতে লাগলো। পিছন থেকে আহমেদ সাহেব বলে উঠলেন, সব কিছুতে বাড়াবাড়ি ভালো না আদি, কাগজ ছাড়া কি করে হবে? আর আদিবা একা গিয়ে কি করবে? সাদিয়াকেও যেতে হবে। আরে দাঁড়াও। আদি তার বাবার কথায় পাত্তা দিল না, আদিবাকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে আদিবা এক ঝটকা হাত ছাড়িয়ে বলল, কি শুরু করেছেন? চাচা কি বলেছে শুনতে পাননি? পেয়েছি, কিন্তু আজ সম্পত্তির ভাগাভাগি হচ্ছে না, তুই শুধু বন্টন নামার জন্য আবেদন করতে যাচ্ছিস, তাই অন্য কাউকে যেতে হবে না। তুই চাচার বড় সন্তান, তুই হলেই চলবে। আদি আদিবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। আদিবার প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাই আদি যা যা করতে বলেছে তাই করেছে। তাছাড়া আদি যদি তাকে ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে নেয়, তাতেও তার আপত্তি নেই। তাই যেখানে সাইন করতে বলেছে সেখানেই করেছে, পড়ে দেখার প্রয়োজন মনে করেনি। সাইন করার পর আদিবার ছবি তোলা হয়েছে। সবশেষে আদি আদিবাকে ওয়েটিং রুমে বসতে বলে নিজে এগিয়ে গিয়ে কিছু কাগজপত্র জমা দিচ্ছিল।
কিন্তু কাগজগুলো দেওয়ার পর আদি নিজের ওয়ালেট থেকে কিছু একটা বের করে সামনে বসে থাকা অফিসারকে দেখালো, যা দেখে আদিবের ভুরু কুঁচকে গেল। কিন্তু আদিকে প্রশ্ন করার সাহস হয়ে উঠল না। সবার সামনে সিন ক্রিয়েট করাটা উচিত হবে না, তাছাড়া সে এই ব্যাপারটাই পুরোপুরি শিওর না। তাই বাসায় ফিরে নিজের ঘরে ছুটে গেল। আর আলমারিতে চোখ বুলিয়ে অবাক হলো। আলমারিতে তার সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুই নেই। কিন্তু আদিবের স্পষ্ট মনে আছে সে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো এখানে রেখেছিল। আর আলমারির চাবিও সবসময় তার নিজের কাছেই থাকে। তাহলে কাগজগুলো গেল কোথায়? তাহলে কি তার সন্দেহ ঠিক? আদির ওয়ালেটে যে আইডিটা ছিল সেটা তার? আদিবা আর কিছু ভাবতে পারল না, সোজা আদির ঘরে চলে গেল। আদি সবে বাইরে থেকে ফিরেছে, তাই ফ্রেশ হয়ে এসে শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আদি কিছুটা বিচলিত হলো। তাড়াতাড়ি টি শার্টটা পরে নিল। কি হয়েছে, কিছু বলবি? আদিবা উত্তর দিল না। সে এদিক ওদিক কিছু একটা খুঁজছে। আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো, আর বুঝে গেল হয়তো। আদি নিজের ওয়ালেটের ওপর নজর দিল। সাথে সাথে আদিবা ওদিকে এগিয়ে গেল, কিন্তু সফল হতে পারল না। আদি তার আগে ওয়ালেটটা নিজের দখলে নিয়ে নিয়েছে। আদিবা বেশ রুক্ষ কণ্ঠে বলল, আমি আপনার ওয়ালেটটা একটু দেখতে পারি? আদির সোজাসাপটা জবাব, না। না কেন? দিন বলছি। আমি জানি কেন নিতে চাচ্ছিস, আইডি কার্ড দেখার জন্য, তাই তো? দেখার কিছু নেই, ওটা তোরই আইডি। ফটোকপি জমা দেওয়ার পর রিয়েল কপি দেখিয়ে কনফার্ম করতে হয়, সেজন্য দেখিয়েছিলাম। আপনি আইডি দিয়ে কি করেছেন সেটা পরের বিষয়, আগে বলুন আপনি আমার আইডি নিলেন কি করে? আদি বাঁকা হাসলো, উত্তর দিল না। আদিবার রাগে তেতে উঠল। আমি জানতাম আপনি কোনো কারণ ছাড়া আমাকে নিজের ঘরে থাকতে দিবেন না, কিন্তু কেন দিয়েছিলেন কারণটা খুঁজে পাচ্ছিলাম না, এখন বুঝলাম। যাক, দেরিতে হলে বুঝেছিস তো, এই অনেক। চোরের মতো আমার আলমারিতে হাত দিয়েছেন কেন? আদি কখন কি করে তার কৈফিয়ত কাউকে দেয় না। আর চোরের মতো নয়, অধিকার আছে বলে হাত দিয়েছি। কিসের অধিকার? এই বাসাটা তোর না আমার, তাই এ বাসার সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোর উপরেও। আপনি আমার কাগজপত্র দিয়ে কি করবেন? তেমন কিছু না, সম্পত্তির ব্যাপারে একটু দরকার ছিল তাই নিয়েছিলাম। আমার কাগজ আমাকে ফেরত দিন। কাজ শেষ হয়নি, শেষ হলে দিয়ে দেব। আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন। আদি উত্তর দিতে যাবে তার আগেই জুই আসলো ঘরে। ভাইয়া, নিচে একজন ভদ্রলোক আর দুজন মেয়ে এসেছে, তোমার খোঁজ করছে। ও গড, আঙ্কেল চলে এসেছে। আদিবা, যা তো একটু ভালো মন্দ নাস্তার ব্যবস্থা কর, আমার খুব গুরুত্বপূর্ণ কয়েকজন গেস্ট এসেছে বলে আদি হন্তদন্ত হয়ে নিচে চলে গেল। আদিবা কিছু বলার সুযোগ পেল না, কিন্তু আদি কি করতে চাইছে আদিবার জানতে ইচ্ছে করছে। তাই আদির গেস্টের অজুহাতকে পাত্তা না দিয়ে নিজেও নিচে যেতে চাইল, কিন্তু সিঁড়িতে গিয়ে থমকে দাঁড়ালো, কারণ আদি গেস্টের অজুহাত দেয়নি। সে সত্যি গেস্টের নিয়ে বেশ উদ্বিগ্ন। আদি রীতিমতো দৌড়ে গিয়ে ভদ্রলোকটিকে জড়িয়ে ধরল। লোকটিও যে আদিকে বুকে জড়িয়ে বেশ সন্তুষ্ট হয়েছে বোঝা যাচ্ছে। পাশের মেয়ে দুটির মুখে হাসি। আদিবা কিছুটা কৌতূহলী চোখে জুইয়ের দিকে তাকালো। সাথে সাথে জুই বলল, আমি চিনি না এরা কারা। ভাইয়াকে এর আগে এত আন্তরিক হতে দেখিনি কখনো, আমিও দেখিনি। আদি লোকটিকে বসতে বলে মেয়ে দুটির সাথে কুশল বিনিময় করলো, তারপর ব্যস্ত পায়ে উপরে আসতে নিল। আদিবা জুইকে সিঁড়িতে দেখে আদি একবার নিচের দিকে দেখে বলল, আদিবা, দয়া করে আমার মান সম্মান নিয়ে আজকে খেলিস না। তুই যদি রান্না না করতে পারিস, করার দরকার নেই, নিজের ঘরে চলে যা। বলে বাবা মায়ের ঘরের দিকে চলে গেল। এই দুই রমণীকে, যার জন্য আদির এত ব্যস্ততা, আদিবাকে জানতেই হবে, তাই সে আদির পিছন পিছন গেল। ঘরে ঢুকে দেখলো আদি তার বাবাকে টাকা দিচ্ছে। বাবা বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে, সাথে চিংড়ি, গরুর মাংস। মা ঘন দুধের পায়েস করতো। আসলে আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আদিবাকে নিয়ে বের হতে গিয়ে মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। এই মেয়েটা সবসময় এত প্যারা দেয়। যাই হোক, কাকিয়াকে নিয়ে একটু সামলে নাও প্লিজ। ওরিন কোথায় তুই? বলতে বলতে আদি ওরিনের ঘরে চলে গেল। আদিবাকে সে যেন কোনো পাত্তাই দিল না। আদির এমন ব্যস্ততা দেখে মোটামুটি সবাই অবাক হয়েছে। আদিবা ঘর থেকে বের হতে দেখলো আদি ওরিনকে বলছে, সাবধান, একটা বাড়তি কথা বলবি না, ঠিক আছে? জেসমিন আর সিনথিয়াকে নিয়ে বাগানে ঘুরতে যা। ওরিন সন্দেহজনক চোখে আদিবার দিকে একবার তাকে আদির সাথে নিচে যেতে তাকালো। যে আবারও তার মুখ খুলল। আদি আপু, ঘটনা কি বলো তো?
ভাইয়া কি এখন সাদিয়াকে বাদ দিয়ে এই মেম সাহেবদের বিয়ে করবে নাকি? আদিবা চোখ গরম করে তাকালো জুইয়ের দিকে। যাক বাবা, আমি কি করলাম? যা দেখছি আমার এমনই মনে হচ্ছে, তাই তো বললাম। যদিও বাসার কেউ এই আত্মীয়দের চিনে না, কিন্তু আপ্যায়নের কোনো কমতি করা যাবে না, কারণ আদির করা আদেশ সবাই যেন গেস্টদের সাথে ভালো আচরণ করে। আদির কথা মতো রান্নাবান্না করা হয়েছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আদি সবাইকে নিয়ে বসার ঘরে বসলো। আদির মা বাবা আছে। আদি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল তার সাথে আঙ্কেলের ভালো সম্পর্ক, তিনি তাকে ছেলের মতোই স্নেহ করেন। কথার মাঝখানে আদি আদিবাকে ডাকলো। আদি কিছুটা বিরক্তি নিয়ে এগিয়ে আসলো। আদি সাইড হয়ে আদিবাকে বলল, বস আদিবা। আদিবা আপত্তি করলো না, এসে বসলো। আঙ্কেল, মেয়ে পছন্দ হয়েছে? এটাই আদিবা যার কথা ফোনে বলেছিলাম। আদির কথায় সবাই হা হয়ে তাকালো। কেউ কিছু বুঝে ওঠার আগে লোকটা বলল, তোমার পছন্দই আমার পছন্দ, তাহলে আংটিটা পরিয়ে দাও। আদির কথায় আদিবা পুরো ভ্যাপাচাকা খেলো। সাথে তার পরিবারের সবাইও। আদির বাবা বলে উঠলেন, এসব মানে কি আদি? মানে আবার কি? আমার হাতে সময় নেই বাবা, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার অফিস এতদিনে লাটে উঠে গিয়েছে। আদিবার বিয়ে না হলে আমার বিয়েটাও তো হবে না, তাই না? তাই বলে এমন একজনের সাথে বিয়ে, উনি ওর বাবার বয়সী। তোমাদের মেয়েও খুব গুণবতী না? ছেলেরা পছন্দ করে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক আঙ্কেল, আংটিটা পরাও তো বলে আদিবার হাত টেনে ধরলো। লোকটির আদিবার হাতে আংটি পরিয়ে দিলেন। আদিবা কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চোখে জল লুকাতে আদিবা ছুটে নিজের ঘরে চলে গেল। আঙ্কেল, বিয়ের তারিখ ঠিক করে জানিয়ে দিব কেমন? সামনের সপ্তাহে বিয়ে। লোকটি আদির হাতে হ্যাঁ মিলিয়ে বিদায় নিলেন। লোকটি বিদায় হতেই ঘরে তুলকালাম শুরু হলো। আদির বাবা প্রচণ্ড খেপেছেন। তুই কি শুরু করেছিস আদি? তুই যা বলবি তাই হবে? আদিবার ব্যাপারে তুই এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না। কেন পারি না? আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ওর ভালো থেকে বুঝতে হবে না? ও কেন এমন একটা বিয়ে করবে? কারণ ওর জন্য আমার জীবনটা আটকে আছে। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না, আমি হতে দিব না। কিন্তু বাবা, কেন হতে পারে না? বিশ্বাস করো, এই বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না। আদিবা কিছুতেই বিয়েতে রাজি হবে না। আমি রাজি। পিছন থেকে আদিবা শক্ত কণ্ঠে বলে উঠল। আদির কথা শুনে আদি সহ বাকিরা সবাই ঘুরে তাকালো। আদি বলল, কি বললি? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি এই বিয়ে করতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন। পৃথিবী উল্টে গেলেও আমি এই বিয়ে করব। পরে মত পাল্টাবি না তো? না, এই বন্দি খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। এবার আমি মুক্তি চাই। এবার আমি আপনাদেরও মুক্তি দিব, নিজে মুক্তি হব। অনেক খেলেছেন আমাকে নিয়ে, আর না। এখান থেকে পড়লে মরার সম্ভাবনা নেই, বড়জোর হাত পা ভাঙতে পারে। আদির কণ্ঠে ধ্যান ভাঙল আদিবার। হকচকে তাকালো তার দিকে। এই আদির বোধহয় আদিবার শান্তি সহ্য হয় না। তা আদিবার কিছু না করলেও জ্বালাতে চলে আসে বারবার। এত সব কাহিনী আদিবার আর ভালো লাগছে না, তাই একটু দম নিতে ছাদে এসেছিল। আদির সেটা সহ্য হয়নি। আদিবা গিয়ে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যে সেও গিয়ে হাজির হলো। আদিবা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে আর নিজের অবস্থার কথা ভাবছিল। হঠাৎ আদি পিছন থেকে এমন এ কথা বলে উঠল। আদিবা ভুরুকুঁচকে বলল, কি বললেন? বললাম সুইসাইডের চেষ্টাটা বরং বাদ দে, কারণ চেষ্টা করলে লাভ নেই। আমি তোকে এত শান্তিতে মরতে দিব না। আপনার ঠিক কি কারণে মনে হলো আমি মরতে চাই? এই বিয়েতে তোর মত নেই, আমি জানি। যে দেখে রাজি হয়েছিস, এবার বুঝতে পেরেছিস ভুল করে ফেলেছিস। কিন্তু তোর ঘাড়ের রক দুটো তো তেরা, তাই নিজের ভুল স্বীকার করতে পারবি না। সেই জন্য এখন আত্মহত্যা করে ভুলের প্রায়শ্চিত্ত করবি, তাই তো? এত অদ্ভুত কথা আপনার মাথায় আসে কি করে কে জানে? শুনুন, না তো আমি জেদ দেখে রাজি হয়েছি, আর না তো এখানে সুইসাইড করতে এসেছি। আর আমি জীবনে যত ভুলই করি না কেন, কখনো আত্মহত্যার মতো জঘন্য কাজ করব না। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। কিন্তু তুই বরাবরই ন্যাকা টাইপের মেয়ে, তাই তোর কথার কোনো ভরসা নেই। আচ্ছা, আপনি কবে আমার পিছু ছাড়বেন বলুন তো? আমি ইচ্ছে করে এসেছি নাকি? তুই অনাকাঙ্ক্ষিতভাবে মরে গেলে আমি ফেঁসে যাব না, তাই তো বাধ্য হয়েছে আসতে। ভালো করেছেন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারা গুনুন আর আমাকে যেতে দিন, বলে আদিবা পা বাড়ালো।
আদি পিছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, আদিবা, সামনে শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করা হয়েছে। আদির কথায় পা দুটো আটকে গেল। আদিবার পিছন ঘুরে তাকালো। আদি অন্যদিকে তাকিয়ে কথাটা বলেছে, তবে আদির মধ্যে ফাজলেমি আচরণটা আর নেই। সে যেন এক মুহূর্তের বদলে গিয়েছে, চঞ্চলতাবিহীন হয়ে মুখ কালো হয়ে এসেছে। আদির কি মন খারাপ লাগছে জানতে ইচ্ছে করলো আদিবার, কিন্তু আদি তার দিকে তাকায়নি, তাকে আছে ছাদের ওপাশটায়। আদিবা কি বলবে, কিভাবে বলবে ভাবতে ভাবতেই আদি আবারও নীরব গলায় প্রশ্ন করল, তোর কি আমাকে কিছু বলার আছে আদিবা? আদিবা উত্তর দিতে পারল না। অনেক কিছু বলতে ইচ্ছে করলেও কথাগুলো যেন কোথায় এসে আটকে যাচ্ছে, মুখ ফুটে বের হচ্ছে না কথাগুলো। আদিবা ঠায় দাঁড়িয়ে আছে, কিছু বলার নেই তাই না? কি বা বলবি? তোর তো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, আমি বেহার মতো তোর পিছন পিছন ঘুরি, তোকে ডিস্টার্ব করি। যাই হোক, তুই এখন যেতে পারিস। আদিবা ফিরল না, দাঁড়িয়ে রইল। আদি বেশ কিছুক্ষণ নীরব মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ পিছন ঘুরে আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল, তোকে না যেতে বললাম, গেলি না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? আদির ধমকে ভিতরটা কেঁপে উঠল আদিবার। আমি মানে? নাটক করতে খুব ভালো লাগে তাই না? তোর এই সহজ সরল চেহারার পিছনে লুকানো বিষাক্ত চেহারাটা দিন দিন আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে। আমি বিষাক্ত? তোর কি মনে হয়? মনে হয় না? জানিস, আমি সবচেয়ে বেশি ঘৃণা করি কাদের? যারা মুখে মধু অন্তরে বিষ রেখে চলে। মানে তুই কতটা জেদি সেটা আমার চেয়ে ভালো বোধহয় কেউ জানে না। তুই তোর জেদ রাখতে খুন করতেও দুবার ভাববি না। তোর সাথে সারা জীবন পার করা জাস্ট অসম্ভব। তোর সাথে থাকলে হয় তোকে খুন করতে হবে অথবা নিজেকে। আমি এতটাই, হ্যাঁ তুই এতটাই বিষাক্ত। আর আপনি কখনো আমাকে এতটুকু শান্তি দিয়েছেন? আদি আবার চেঁচিয়ে উঠল, না দেইনি। আমি খারাপ, এই দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে আমি। আমার সাথে থাকা যায় না, এই জন্যই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। আমি বের করে দিয়েছিলাম? বাধ্য করেছিলি, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলি। আমি তোর দুমুখ আচরণ মেনে নিতে পারিনি, এজন্যই চলে গিয়েছিলাম। যাই হোক, তুই এখন এখান থেকে যা প্লিজ। আমি তো যেতেই চাই, আপনি যেতে দিচ্ছেন কোথায়? আমাকে প্লিজ আপনার ছায়া থেকে মুক্তি দিন। আদি আর কিছু না বলে এসে ঘাড় ধাক্কা দিয়ে আদিবাকে বের করে দিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। আদিবা কথা বাড়ালো না, ছলো ছলো চোখে নেমে আসলো। আদির ব্যবহারে কষ্ট পেল। আদিবা আর যাই হোক, এটাকে ভালোবাসা বলে না। এক মুহূর্তে ভালো মুহূর্তের ঘাড় ধাক্কা, এটা কিছুতে ভালোবাসা হতে পারে না। আদিবা সারা রাত চোখের জলের সাথে কাটিয়ে দিল। পরদিন সকালে খাবার টেবিলে সবাই আসলো। আদি কিছুতে আসতে চাচ্ছিল না, জুই এক প্রকার জোর করে নিয়ে এসেছে। আদিবা সবাইকে নাস্তা দেয় প্রতিদিনের মতো। আদির পাতে খাবার দিল, কিন্তু সাথে সাথে আদি উঠে গেল। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। আদিবার খারাপ লাগলো। আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। কি হচ্ছে এসব, আদি কেন এমন করছে আর বোধগম্য হচ্ছে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেলে আদি বাসায় ফিরল। আদি বাসায় ফিরলেও বাসার কারো সাথে কোনো কথা বলেনি, নিজেই চলে গিয়েছে। আদি সারাদিন খায়নি, ব্যাপারটা আদিবা মানতে পারেনি। তাই আদি ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আদিবা প্লেটে খাবার নিয়ে আদির ঘরে গেল। আদিবাকে দেখে আদির আগে তেতে উঠল, কি চাই? আপনার খাবারটা। আমি তো খাবার চাইনি, আমাকে প্লিজ রাগাস না আদিবা। আদিবা কিছু বলতে যাবে, ঠিক তখনই অরিনের গলা ভেসে আসলো, আদিবা দেখে যা, তোর জন্য কত কিছু এসেছে। আদিবা অরিনের কথায় কান দিতে চাইবে, তার আগে আদিত্য আদিবাকে নিয়ে বের হয়ে আসলো। নিচে নেমে আদিবা অবাক হলো। তার বিয়ের তথ্য এসেছে, শাড়ি থেকে শুরু করে দামি দামি অলংকার, মেকআপ সামগ্রী সব আছে। জুই, সাদিয়া, অরিন সবাই সবকিছু খুলে খুলে দেখছে। আদিবা নিজে এগিয়ে গিয়ে জিনিসগুলোকে চোখ বুলিয়ে আদির দিকে তাকালো। আদির মুখে হতাশার হাসি টেনে বলল, বলেছিলাম না ওই পরিবারে বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবি। আদিবা তোর সবকিছু পছন্দ হয়েছে তো বলে আদি আবারও বের হয়ে গেল। কিন্তু এবার আর ফেরার নাম নিচ্ছে না। সন্ধ্যা গড়িয়ে রাত থেকে মধ্যরাত, আদির খোঁজ নেই। বাসার সবাই তাতে মাথা না ঘামালেও আদিবার মনে শান্তি নেই। সবাই ঘুমিয়ে গিয়েছে, তবে আদিবার চোখে ঘুম নেই। সে বসে বসে আদির জন্য অপেক্ষা করছে।
ঘড়ির কাঁটার রাত 1টা বেজেছে, কিন্তু আদির ফেরার নাম নেই। দেখে আদিবার মন খসখস করতে লাগলো। তখন হঠাৎ হেলতে দুলতে বাসায় ঢুকলো আদিত্য। আদি ঠিকমতো দাঁড়াতে পারছে না, এখানে ওখানে ধাক্কা খেতে খেতে এগিয়ে আসছে। আদি পড়ে যাচ্ছিল। আদিবা দৌড়ে গিয়ে আদিকে ধরলো। আদি পিটপিট করে তাকিয়ে বলল, আদিবা ঘুমাসনি এখনো? আদিকে এই অবস্থায় দেখে আদিবার রাগ হচ্ছে নাকি খারাপ লাগছে নিজেই বুঝতে পারলো না, কিন্তু ঘৃণা ভর্তি অনুভূতি নিয়ে বলে উঠল, আপনি মদ খেয়েছেন? লজ্জা করলো না এমন একটা কাণ্ড ঘটাতে? আদি টলতে টলতে আদিবাকে নিজের থেকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, না, লজ্জা করছে না, আমার লজ্জা করছে না। আমি আর এসব নিতে পারছি না, আমি তোকে ভুলতে চাই, আমি বাঁচতে চাই। আদিবা, আমাকে তুই তোর মায়াজাল থেকে মুক্তি দে প্লিজ, আমাকে নিয়ে আর খেলিস না। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হইনি, হতে পারিনি। আপনি সবসময় যা চেয়েছেন আমার সাথে তাই করেছেন, তবুও আমি বিষাক্ত? আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনাকে নিয়ে খেলছি? শুনেছি মাতাল অবস্থায় সবাই নাকি সত্যি বলে, আপনি সত্যি আমাকে মন থেকে চান না, এই জন্য এগুলো বলছেন। ঠিক আছে, আমি যেহেতু আপনার কষ্টের কারণ, তখন আমি এবার সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। আমি আর আপনার কষ্টের কারণ হতে চাই না। আদিবা কি বলছে আদির কানে পৌঁছায়নি, সে নেশায় বুধ হয়ে আছে। আদিবা আদিকে কোনো রকম ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসলো। কেটেছে দিন। আদিবার সাথে আদি কথা বলা বন্ধ করে দিয়েছে। আজকাল তেমন জ্বালায় না আদিবাকে, বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে। সকালবেলা বেরিয়ে যায় আর রাতে ফিরে। বাসায় তেমন থাকে না। আদিবাকেও সে মোটামুটি এড়িয়ে যাচ্ছে। আদিবাও নিজেকে আদির কাছ থেকে গুটিয়ে নিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে। বাসার সবাই এই বিয়ে নিয়ে কিঞ্চিত চিন্তিত। আর 2 দিন পরে বিয়ে। আদি নিজের হাতে সব জোগাড় করেছে। এসবের মাঝে জুই আর সাদিয়া কিছুতেই সুখী হতে পারছে না। বাসায় গায়ে হলুদের আয়োজন হচ্ছে দেখে সাদিয়া আর চুপ থাকতে পারল না। সে সুযোগ বুঝে মায়ের ঘরে গেল, আর জুই গেল আদিবার ঘরে। ঘরে ঢুকে সাদিয়াকে দরজা বন্ধ করতে দেখে শাহানা বেগম ভুরু কুঁচকালেন। কিছু বলবি? মা, তুমি কিছু বলছো না কেন? আদিবা আপু সত্যি এমন একজনকে বিয়ে করবে? এখানে আমার কি বলার আছে? আদি যা ভালো বুঝবে তাই করবে। মা হিসেবে তোমার কোনো দায় নেই? এমনভাবে কথা বলছিস যেন আদিবাকে হাত পা বেঁধে জলে ফেলে দেয়া হচ্ছে। এটাকে জলে ফেলা বলে না? এত বয়স্ক একজনের সাথে বিয়ে? পুরুষ মানুষের আবার বয়স কিরে? মেয়েরা 20তেই বুড়ি, দেখবি বিয়ের পর ঠিকই মানিয়ে নিয়েছে। তাছাড়া দেখেছিস পাত্রের বাড়ি থেকে কত কত গয়না পাঠিয়েছে। আদি নিজেও তো তোকে এত গয়না দিতে পারবে না। মা, চুপ করবে তুমি? তোমার কি মনে হয় ভাইয়া এমন জঘন্য একটা অন্যায় করার পর আমি ওনাকে বিয়ে করব? চুপ, একদম চুপ। বিয়ে করবি না? এই কথা যদি আর একবার মুখে এনেছিস তো তোকে আমি আদির মতো ছেলে লাখে একটা মিলে। মা, তুমি কি মানুষ? সেই ছোটবেলা থেকে আপুর সাথে অন্যায় করে আসছো, আজও নিজেকে বদলাতে পারলে না? এত স্যাটাং কথা যে বলছিস, আদি যদি আমাদের উপর থেকে হাত তুলে নেয় কি হবে বুঝতে পারছিস? তাছাড়া এর চেয়ে ভালো পাত্র তুই খুঁজে বের করতে পারবি যৌতুক ছাড়া মেয়ে পার করতে? তোমার সাথে কথা বলে লাভ নেই। আপু ঠিকই বলতো, ও তোমার নিজের মেয়ে না, সৎ মেয়ে। নিজের মা এমন স্বার্থলোভী হতে পারে এটা কোশ্চিন কালেও কেউ ভেবেছে কি? আমি ভাইয়াকে এবার জিজ্ঞাসা করব তিনি কেন এমন করেছেন। খবরদার সাদিয়া, এই নিয়ে তুই বাড়াবাড়ি করবি না। ভালোই সব মিটে গেলে আমি নিশ্চিন্ত হব। সাদিয়ার কিছু না বলে বাইরে চলে গেল। এদিকে জুই আদিবার ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আসবো আপু? আদিবা ঘাড় ঘুরিয়ে জবাব দিল, এসো, কিছু বলবে? জুই সাথে সাথে আদিবার হাত ধরে বলতে লাগলো, আদিবাপু, তুমি সত্যি এই বিয়েতে রাজি? মিথ্যে হবে কেন? জীবনটা ছেলেখেলা নয়। তুমি ভাইয়ার জেদের কাছে নিজেকে বলি দিচ্ছ কেন? ভাই আমার ক্ষতি করতে চাইছে, এটা তোমাকে কে বলল? আমার মনে হয় না কোনো কারণ ছাড়া উনি বিয়ে দিতে চাচ্ছেন। মানে? ভাইয়া কিছুটা বেপরোয়া টাইপের ছেলে বলে পাগল নন। উনি শুধুমাত্র জেদের জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন না আমি জানি। হয়তো এতে আমার ভালো হবে তাই এমন করছেন। এতে কি ভালো হবে? আমি তো কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে ও তোমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে। আমার জীবন নষ্ট করার ওনার কি লাভ? এসব নিয়ে তো ভেবো না। যাও বাইরে গিয়ে আনন্দ করো, মেহমান আসতে শুরু করেছে। আপু, তুমি এখন যাও জুই, আমি রেডি হব। জুই কিছু না বলে চলে গেল।
আদিবা নিজেই নিজেকে বলে উঠল, আপনি যদি আমার এই অবস্থা দেখে খুশি হন, আমি আপনার খুশিতে বাধা দিব না। আপনার জন্য 6 বছর বিসর্জন দিতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। আপনি যা চান তাই হবে, যার সাথে বিয়ে দিতে চান তার সাথেই হবে। বাবার বয়সী একজনের সাথে বিয়ে দিয়ে আপনি যদি খুশি হতে পারেন, তাহলে আমিও পারবো মেনে নিতে। আমার যত কষ্টই হোক আমি মেনে নিব। বাসায় প্যান্ডেলের সব কাজ শেষ। আদি সন্ধ্যার দিকে বাসায় ফিরে অরিনকে ডাকলো, ভাইয়া ডাকছিলে? গায়ে হলুদের তথ্য এসেছে, নিয়ে যা আদিবার ঘরে দিয়ে আয়। অরিন বাধ্য হয়ে জিনিসপত্রগুলো আদিবার ঘরে রেখে আসলো। বেশ কিছুক্ষণ পরে আদিবার নিচে আসছে না দেখে আদি নিজে গেল আদিবার ঘরে। গিয়ে সরাসরি ঢুকলো না, দরজায় কড়া নেড়ে বলল, আসতে পারি? আদির কণ্ঠ শুনে ভিতরটা ধক করে উঠল। আজ 6 দিন পর আদিবার ঘরে এসেছে। আদিবার নিজের অজান্তে ব্যস্ত গলায় বলল, আসুন। আদিবার দৃঢ় বিশ্বাস আদি বলবে, তুই এই বিয়ে করিস না। কিন্তু আদি ঘরে ঢুকতে আদিবা অবাক নয় তাকালো। দুধ সাদা শরীরে হলুদ পাঞ্জাবি যেন আদির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আদিকে এই সাজে দেখে ভিতরটা কেন যেন কেঁপে উঠল। আদিবার এই প্রথমবার মনে হলো ভিতরটা যেন শূন্য হয়ে আসছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আদিকে ছেড়ে যাওয়ার সংখ্যা কাজ করছিল না। মনে হচ্ছিল না সে এসে বলবে এই বিয়ে হবে না, কিন্তু এখন মনে হচ্ছে আদি সত্যি এই বিয়ের ব্যাপারে সিরিয়াস। আদিবার মানতে কষ্ট হচ্ছে, আজ থেকে আদি নামক ব্যক্তিটির ওপর থেকে তার অধিকার পুরোপুরি মুছে যাবে। আদিবা চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আদি বলল, রেডি হসনি যে? মনের মাঝে এক আকাশ বিষণ্ণতা চাপা দিয়ে আদিবা জবাব দিল, এই তো হব। তাড়াতাড়ি কর। ওই বাসা থেকে লোকজন চলে এসেছে, সবাই অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। আদিবা আদির দিকে তীক্ষ্ণ চোখে তাকে বোঝার চেষ্টা করলো। আদির মাঝে কি তাকে হারিয়ে ফেলার কোনো ভয় কাজ করছে না? না, আদির চোখে মুখে বিষণ্ণতার কোনো ছাপ নেই কোনো ভয় বা সংকোচ, সে দিব্যি আছে। আদিবা বিয়ের আয়োজন শেষে, আশা করছি তুই আমাদের মান সম্মান নিয়ে খেলবি না। আদির কথায় কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে আদিবার। কি করে আদি এত নিষ্ঠুর আচরণ করছে? আদিবার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মনের মাঝে দীর্ঘদিনের চেপে রাখা ভালোবাসার মৃত্যু হলো এবার, শুধু কবর দেওয়ার অপেক্ষা। আদি সেদিকে নজর দিল না, আরও একবার তাড়া দিয়ে বেরিয়ে গেল। আদিবা নিজের মনকে শক্ত করে তৈরি করে নিচে নামলো। সাথে সাথে আদি, জুই আর অরিনকে আদেশ দিল আদিবাকে প্যান্ডেলে নিয়ে যেতে। সাদিয়ার মেজাজ বেজায় খারাপ হয়ে আছে, কিন্তু আদির ধমকাধমকিতে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। প্যান্ডেলে গিয়ে স্টেজে বসে আদিবা অবাক হলো। মন খারাপ থাকে, আজ সে নিজের ঘর থেকে বের হয়নি, তাই এখন এখানে এসে অবাক হয়েছে। তার বিয়ে উপলক্ষে এত জমকালো আয়োজন করা হবে কে জানতো? আদি তাহলে সত্যি বেশ বড় লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে, কিন্তু সে কি কখনো জানতে পারবে? আদি বা টাকা পয়সার সম্পত্তি কখনোই চায়নি, চেয়েছিল আদিত্যকে। আদিবা বসতে বসতে আদি ফোনে কথা বলতে বলতে স্টেজে আসলো। সে ফোন কানে রেখে বলল, কাকিয়া কোথায়? এসো, তুমি হলুদ দিয়ে অনুষ্ঠান শুরু করো, তারপর বাবা মা। আদি আজ বিশাল ব্যস্ত, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আদির বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই একে একে আদিবাকে হলুদ দিচ্ছে। আদি ঘুরে ঘুরে সবার আপ্যায়ন করছে। আদিবা বারবার আদিকে দেখছে। কথায় আছে, মন খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে। আদিবারও ঠিক তাই হচ্ছে, হঠাৎ করেই শরীর খারাপ লাগছে, তারপর সবাই মিষ্টি খাইয়ে দিচ্ছে। আদিবার একদমই ভালো লাগছে না। এই অবস্থায় নিষেধই বা কি করে করবে, তাই বাধ্য হয়ে খাচ্ছে। অনুষ্ঠানে এক পর্যায়ে আদির বন্ধুরা হলুদ দিবে, তারা স্টেজে গিয়ে আদিবাকে ডাকতে লাগলো, আদি অনেক হয়েছে, এবার স্টেজে আয়, একসাথে ছবি তুলি। আদি ব্যস্ততাকে ছুটি দিয়ে চুল ঠিক করতে করতে স্টেজে এসে আদিবার পিছনে দাঁড়ালো। ছবি তোলা হলো। ছবি তোলা শেষে আদির বন্ধু ফয়সাল বলে উঠল, আদিবাকে একটু হলুদ দিয়ে দে। আদি হেসে উঠল, ধুর শালা, কি বলিস? আমি হলুদ দিব কি করে? অ্যাটলিস্ট একটু মিষ্টি মুখ করিয়ে দে। তা দেয়া যায়? এই আদিবা হাঁ করতো বলে আদিবার মুখে মিষ্টি দিয়ে দিল। আদিবার গা গুলিয়ে উঠল। আদিবা তাড়াতাড়ি মুখ চেপে ধরল। আদি নিশ্চুপ, রাগ করেছে নিশ্চয়ই। সে নিশ্চয়ই ভেবেছে আদিবা ইচ্ছে করে এমন করলো। আদিবা ভীতু চোখে আদির দিকে তাকালো।
আদি তাকে অবাক করে দিয়ে বলল, বমি পাচ্ছে? আদিবা উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। নিজের ওপর নিজেরই রাগ হলো। এখনই গা গুলি উঠতে হলো। তার সাথে সবসময় এমন কেন হয়? আশ্চর্য, এভাবে মুখ চেপে রেখেছিস কেন? আদিবা মুখ খুলে গেছে বলতে চাইল, কিন্তু পারল না। মুখ খুলতেই ভাইয়ে ওয়াক। আদি তাড়াতাড়ি আদিবাকে টেনে সাইডে নিয়ে গেল। আদিবা বসে বসে বমি করছে। আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আদিবা উঠে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে করিনি, আমি এমন করতে চাইনি ভাইয়া, প্লিজ মারবেন না। আমাকে কি তোর মাথা মোটা মনে হচ্ছে? ইচ্ছে করে কেউ কিভাবে বমি করতে পারে? আদির কথায় আদিবা রীতিমতো অবাক হলো। এমন একটা ঘটনার পরও আদি রাগ না করে ঠান্ডা মাথায় কথা বলছে, কি করে সম্ভব? আদি এত বুঝদার কবে হলো? আদিবার মাথায় ঢুকলো না। আদি এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, একা একা যেতে পারবি নাকি ঘরে দিয়ে আসতে হবে? আদিবা উত্তর দিল না। আদি কিছু না বলে আদিবাকে কোলে তুলে নিল আর সবার সামনে দিয়ে নিয়ে গেল। আদির আচরণে আদিবা অবাক হলো। এই প্রথমবার আদিবা অসুস্থ হওয়ার পর আদি তাকে না মেরে কেয়ার করছে। আদিবা মনে মনে শান্তি পেল। ইচ্ছে হলো আদিকে বলতে সে সারা জীবন তার সাথেই থাকতে চায়, কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিল আদি। সে আদিবাকে নিয়ে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল আর আদিবাকে কোল থেকে নামিয়ে দিয়ে নিজের বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আদিবা আবারও এক দফায় অবাক হয়ে বলল, ভাইয়া কি করছেন? সাথে সাথে আদিত্য ওয়াশরুমের লাইট অফ করে দিয়ে বলে উঠল, খারাপ লাগলে সেটা মুখ ফুটে বলতে হয়। কেউ তো মন বিশারদ নয়, তোর মনের কথা বুঝে ফেলবে। মিষ্টি খেতে অসুবিধা হচ্ছিল বললি না কেন? যাই হোক, আপাতত 1 ঘন্টা অন্ধকারে থাকলে আর এমন হবে না। আপনি কি মানুষ? এক প্রশ্ন কতদিন করিস? দরজাটা খুলুন। 1 ঘন্টার 1 মিনিট আগেও খুলব না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি আপনার পরিবারে জন্মেছি। এই ভুল শোধরানোর কোনো উপায় যেহেতু আপাতত নেই, তাই চুপচাপ থাক। আমি যাচ্ছি, 1 ঘন্টা পর আসবো। যাবে না প্লিজ, দরজাটা খুলুন। কে শোনে কার কথা? আদি বাইরে চলে গেল আর 1 ঘন্টা পর ফিরে এসে দরজা খুলে দিল। আদিবার নাক মুখ লাল হয়ে গিয়েছে, রাগে ফুসফুস করছে। আদি দরজা খুলে দিয়ে বলল, উঠুন, উঠে নিজের ঘরে যান। আদিবা উঠে বলল, ভেবেছিলাম বিয়ে করে চলে যাব, আপনাকে মুক্তি দিয়ে দিব, কিন্তু না। কার জন্য এত বড় স্যাক্রিফাইস করব? শোনেন, আমি এই বিয়ে করব না। আপনার মতো অমানুষের জন্য আমি আমার জীবনটা বিসর্জন দিব না। আদিবা কথাটা শেষ করতে আদি তার গাল চেপে ধরে বলল, এই বিয়েতে যদি তুই কোনো গন্ডগোল করিস, তোর কপালে যে কি আছে। কি করবেন আপনি? আমি আপনাকে ভয় পাই না, বুঝেছেন? আমি বিয়ে করব না মানে করব না। যদি তোকে মেরে লাশ বানিয়ে বিয়ে দিতে হয় তাই দিব, তবুও কাল তোর বিয়ে হবে বলে আদিবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। পরদিন যথারীতি বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু আদিবা বেঁকে বসেছে, সে বিয়ে করবে না। কিছুতেই বিয়ে করবে না, সে বাসা ছেড়ে চলে যাবে। এই নিয়ে আদিবার ঘরে সভা বসেছে। আদি তো রেগে আগুন। কাকিয়া বড় পক্ষ নিচে বসে আছে। তুমি তো আর মেয়েকে বোঝাও, আমি কিন্তু আর সহ্য করব না। আপনাকে সহ্য করতে কে বলেছে? আমি বলেছি তো বিয়ে করব না। আমার হাত পা খুলে দিন। কোন অধিকারে আমাকে বেঁধে রেখেছেন? আমি কি কয়েদি? খুলুন বলছি, আমি এখান থেকে চলে যাব। আদিবার কথা শুনে আদি তেরে আসলো। সাথে সাথে আদিবা ভয় পিছনে সরে গেল। কি করবি তুই? বাইরে যাবি তাই না? আচ্ছা দাঁড়াও দেখছি, তুই কোন পা দিয়ে বাইরে যাস? বলে আদি পাশে কিছু খুঁজছে আদিবাকে মারার জন্য। ঠিক তখন আদির বাবা শক্ত কণ্ঠে বলল, থামো আদি, তোমরা আর ছোট নেই যে এভাবে মারামারি কাটাকাটি করবে। আদিবা বিয়ে ঠিক করার আগে তোকে বারবার প্রশ্ন করেছিলাম তুই বিয়েতে রাজি কিনা। তুই সবসময় উত্তর দিয়েছিস তুই রাজি। তাহলে এখন এমন করার মানে কি? তুই আমাদের মানসম্মান নিয়ে খেলতে পারিস না। আহমেদ সাহেবের কথার সুর মিলালো আদিবার মাও। ভাইজান ঠিকই বলেছে, সব আত্মীয় স্বজন চলে এসেছে, এখন কোন মুখে বিয়ে ভেঙে দিবে? তার মানে তোমরা সবাই চাও এই বিয়েটা হোক? আমার চেয়ে তোমাদের কাছে সম্মানের দাম বেশি? আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, বেশ, সবাই যখন চাও তখন এই বিয়ে হবে। আদিবা সেজেগুজে বিয়ের আসরে গিয়ে উপস্থিত হলো। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী সাহেব রেজিস্ট্রির ব্যাপারে এগিয়ে দিয়ে বললেন, মা
আপনি বেচতে রাজি থাকলে সাইন করে দিন। আদিবা পেপারটা হাতে নিয়ে ছলছল চোখে আদির দিকে তাকালো। কি করে পারলেন এতটা স্বার্থপর হতে? আমি আপনাদের সবার কাছে এতটাই বোঝা? বেশ, দিলাম সবার ইচ্ছে পূরণ করে। আজ যে বের হয়ে যাব আর কোনো দিন এই বাড়ির চৌকাট মারাবো না। মনে মনে ভেবে সাইন করে দিল আদিবা। সাথে সাথে আদি পেপারটা নিয়ে নিল আর নিজেও সাইন করে দিল। আদিবা অবাক হয়ে তাকালো। সাথে সাথে আদি বলে উঠল, ফাইনালি তুই আমার লিগ্যাল ওয়াইফ হলি। আদির কথায় সবাই চরম মাপের অবাক হলো। আদিবা হতভম্ব হয়ে বলল, মানে? আদি হা হা করে হেসে উঠল। কি ভেবেছিলি এত সহজে আমি তোকে মুক্তি দিয়ে দিব? তিলে তিলে আমাকে যে কষ্ট দিয়েছিস তার শোধ তুলব না। আজ থেকে দেখব তুই কি করে আমার হাত থেকে রেহাই পাস। একটা কথা কান খুলে শুনে রাখ, দরকার হলে আমি তোকে রেখে আরও 3টে বিয়ে করব, তবু তোকে ডিভোর্স দিব না। আদির কথায় আহমেদ সাহেব রেগে গেলেন। ধমক দিয়ে বললেন, এসব কি ধরনের তামাশা আদিত্য? তামাশা হতে যাব কেন? উনি মানে আঙ্কেল, আমার ফস্টার ফাদার, মানে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিল। কেন নিয়েছিল সেটা লম্বা ইতিহাস, এখন বলার সময় নেই। ওনারাই আমাকে বিদেশে নিয়ে গিয়েছিল। যেদিন থেকে বিদেশে গেছি সেদিন থেকে আমার লক্ষ্য ছিল দেশে ফিরে আমি আমার প্রতিশোধ নিব। এই মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে, এবার আমার পালা। আমি এবার ওকে দেখে নিব। হুজুর রেজিস্ট্রি তো হয়ে গেল, এবার ধর্মীয় মতে বিয়ে পড়ান। আদিবার আগে কটমট করে বলেছিল, আপনার মনে হয় আমি আপনাকে বিয়ে করব? না তো মনে হয় না, একেবারেই মনে হয় না। তুই স্বেচ্ছায় আমাকে বিয়ে করবি না সেটা আমি জানতাম, আর জানতাম বলে এত নাটক করতে হলো। হ্যাঁ, চাইলে জোর করে তোকে বিয়ে করতে পারতাম, কিন্তু তোকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য ক্লিয়ার নির্ভেজাল বিয়ের ভিডিও আর ছবির দরকার ছিল। জোর জবরদস্তি করে বিয়ে করলে এজেন্সিতে বিয়েটা বৈধ হিসেবে বিবেচিত হতো না, তাই তোকে নিয়ে গেল। সিটিজেনশিপ পেতি না, কিন্তু আমি তো তোকে সারা জীবন আমার সাথেই রাখবো আর তিলে তিলে কষ্ট দিব নিজের লক্ষ্য পূরণ করার জন্য। ভিডিওটার জন্য এত ন্যাকামি সহ্য করেছি। এখন তুই আমার লিগ্যাল ওয়াইফ। আমি চাইলে যে কোনো জায়গায় তোকে নিয়ে যেতে পারি, কারোর সাধ্য নেই আমাকে আটকানোর।